D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিন মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা। মালয়েশিয়ায় চলতি মাসে শেষ হচ্ছে জরিমানা দিয়ে অবৈধদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগাচ্ছেন বাংলাদেশিরাও। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। D8 সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSME এর গুরুত্ব থাকার কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক D8 এর সদস্য। তিন মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। কোম্পানিগুলো দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলছে ওষুধের কাঁচামাল আমদানিতে ডলার সংকট। খাত সংশ্লিষ্টরা বলছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক MP নাজমুল হাসান পাপনের একচেটিয়া আধিপত্যে পরিবর্তন করা হয় ওষুধ নিয়ন্ত্রণ আইন, যেখানে প্রাইমারি হেলথ কেয়ারের 117টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। মেরুপেন 1 গ্রাম এই ওষুধটা কি আছে? স্কোয়ারটা 1000 টাকা বেশি, আর এটা আমাদের 1000 টাকা করে ফ্ল্যাট রেট। ওষুধের দর নিয়ে এই কথোপকথন প্রতিবেদক ও ওষুধ বিক্রয় কর্মীর। জীবাণু প্রতিরোধী মেরুপেনাম ওষুধটি আমরা এই লাস্ট ফার্মা থেকে নিয়েছি 1000 টাকায়, যদিও এর MRP 1300 টাকার বেশি। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যা আরও বেশি। এবার আমরা দেখাতে চাই সরাসরি কোম্পানি থেকে নিলে এর দাম পড়ে কত। ছদ্মবেশে রোগীর স্বজন সেজে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তারা বলছেন MRP যাই থাকুক, দাম পড়বে সর্বোচ্চ 700 টাকা। কোন সস্তা আরো সস্তা পাওয়া যাবে? 400 টাকা বলা হয়। এটা তো আরো সস্তা। না, একটা নিলেই হবে। টপ 10 কোম্পানির ভিতরে 700 নিচে কেউ নাই। এটা হলো কোম্পানি রেট। সাম্প্রতিক তথ্য বলছে জীবন রক্ষাকারী 1/2 ওষুধের দাম বেড়েছে। কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত, গড়ে যা বৃদ্ধির হার 29%। খোদ ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগ, কোম্পানিগুলো বাজারে আগে দাম বাড়িয়ে পরে অনুমোদনের জন্য আবেদন করে, যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে র ম্যাটেরিয়ালসের দাম হুহু করে বাড়ছে, বিভিন্ন নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে, এটার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল সেটার দাম বাড়ছে, অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় সেটা কিন্তু অনেক বেড়েছে। বাজার ঘুরে দেখা যায় কোম্পানি ভেদে ওষুধের দামেও বিস্তর ফারাক। অন্যদিকে আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর দরের তুলনায় বাংলাদেশে সেসব ওষুধগুলোর দাম বেশি। যারা ইনভেস্ট করেছেন তারা তাদের লাভের দিকটা সবসময় হিসাব করেন। ইবনে সিনা কিন্তু ট্রাস্ট পরিচালিত একটা প্রতিষ্ঠান, তো ট্রাস্টের যে পরিচালনায় যেটা হয় সেখানে কিন্তু
লাভের কথাটা থাকে না। দেশে ওষুধের বাজার ৩৫,০০০ কোটি টাকার। কোম্পানিগুলো ৪,১৮০টি জেনেটিকের ৩৫,২৯০টি ব্র্যান্ডের ঔষধ উৎপাদন করে। অভিযোগ আছে, আওয়ামী লীগের শেষ আমলে সালমান এফ রহমানের কোম্পানি ব্যাক্সিমকোর চাপে ঔষধ নিয়ন্ত্রণ আইন পরিবর্তন করে। এতে প্রাইমারি হেলথ কেয়ারের ১১৭টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। ২০২৩ কার্যকরিত শুধু কসমেটিক্স আইনের ৩০(১) এবং ২ ধারায় গ্যাজেটে প্রকাশিত ওষুধসমূহ ছাড়া বাকি সকল ওষুধ এর নিয়ন্ত্রণের ক্ষমতা ওষুধ প্রশাসনের হাতে নেই। স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা বলছেন, বিগত কোনো রাজনৈতিক সরকারই সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ওষুধের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি। সবগুলোকে নিয়ে আলাপ না করে ২৫০ থেকে ৩০০ ওষুধ সম্পর্কে এই বিষয়টাকে নির্দিষ্ট করলেই কিন্তু মানুষের সাধারণ রোগ ব্যাধি ৮০% মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মার্কেটিংয়ের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হলে কমবে ওষুধের দাম। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সড়ক অবরোধ করে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজারে দিনরাত থাকে যানজটের কবলে। এই সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে মঙ্গলবার অভিযানের নামে যৌথ বাহিনী। এ সময় সড়ক থেকে সরিয়ে দেয়া হয় দোকানপাট, হয়েছে জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন লাখ টাকা চাঁদা দিয়েই চলে ব্যবসা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অভিযান শুরু হলে ক্যামেরা দেখে এইভাবে দৌড়ে পালান মুরগি ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবে চলে মুরগির অবৈধ বাজার। অবৈধভাবে বসা এই বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে যৌথ বাহিনীর অভিযান। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এ সময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা। ব্যবসায়ীদের দাবি, ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এই জায়গাটা তো আমাদের হইতেছে না, আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, এখানে তো অল্প। আপনারা সবাই মিলে বসে আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে দেন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ীদের দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিতে হয় তাদেরকে। রাস্তার উপরে না, যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য সিটি কর্পোরেশন নেয়। অভিযান শেষে সড়কের উপরে রাখা 5টি ট্রাককে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ পার হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে। যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে, তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে থাকা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান ছাত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। দিনে কিছুটা রোদ থাকলেও রাতে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। প্রথমে চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনিকের কাছে। অনিক, গত কয়েকদিনের তুলনায় আজকে শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন, আর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগের চাপ কেমন জানাবেন? রাত্রি বেশ কয়েকদিন শৈত্যপ্রবাহ চললেও শৈত্যপ্রবাহ কেটে গেলেও আসলে চুয়াডাঙ্গার যে শীত পরিস্থিতি, শীত কিন্তু আসলে কমেনি। কিছুটা তাপমাত্রা বাড়লেও শীতের যে অনুভব সেটি কিন্তু আসলে এখনো আসলে পাওয়া যাচ্ছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে রোদের দেখাও মিলেছে, কিন্তু শীতের অনুভব কিন্তু আসলে কমেনি। ভোরবেলা কুয়াশা থাকছে, সড়কে যানবাহনগুলো আমি দেখেছি যে হেডলাইট যে জ্বালিয়ে আজও চলাচল করেছে। পাশাপাশি সবথেকে বিপাকে এবং কষ্টে আছে দিনমজুর শ্রমিকরা, যাদের আয়ের উৎসে বড় একটি ভাটা পড়েছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি,
এই শীত বাড়ার সাথে সাথে সদর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। হাসপাতালে যে বেড সংখ্যা রয়েছে, আমি খোঁজ নিয়েছি, সেই বেড সংখ্যার প্রায় ৪ গুণ রোগী কিন্তু আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আসলে ভর্তি হচ্ছে। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে সেসব ভর্তি হওয়া রোগীদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই শীতের সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া সদর হাসপাতালে কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি, সদর হাসপাতালে এই শীত বাড়ার সাথে সাথে গত সপ্তাহ থেকে যে স্যালাইন এবং শীতজনিত বিভিন্ন ওষুধ সংকট দেখা দিয়েছে। বিভিন্ন যারা রোগীরা ভর্তি হচ্ছে তাদের স্বজনরা হাসপাতালে ওষুধ না পেয়ে কিন্তু আসলে বাইরে থেকে ওষুধপত্র তাদেরকে কিনতে হচ্ছে। সবশেষ মিলিয়ে কিন্তু এই শীত বাড়ায় সাধারণ মানুষের চরম আকারে একটা দুর্ভোগ বেড়েছে বলে রাত্রি আমি জানতে পেরেছি। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল রাত্রি। এবার যেতে চাই মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, এতক্ষণ তো আমরা চুয়াডাঙ্গার শীতের খবর শুনছিলাম, এখন শুনতে চাই আপনার কাছে মেহেরপুরের অবস্থা কি, শীতের প্রকোপ কেমন দেখছেন? রাত্রি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই দুইটি জেলায় কিন্তু শীতের সময় অতিরিক্ত শীত এবং গরমের সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলাতে। আমি যদি আজকের কথা বলি, চুয়াডাঙ্গা আঞ্চলিক যে আবহাওয়া অফিস তারা কিন্তু 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যেটি চুয়াডাঙ্গা থেকেও বলছিল। তবে আমি যদি আজকের কথা বলি, আজকে ভোর থেকে কিন্তু মেহেরপুরে অনেক কুয়াশা দেখা গেছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেছে এবং সূর্যের দেখাও মিলেছে। তবে যে শীত যে অনুভূত সেটি কিন্তু একটু কমেনি, বরঞ্চ সারাদিনই কিন্তু কোনো না কোনো গরম কাপড় পরে থাকতে হচ্ছে যারা শীতার্ত মানুষ তাদেরকে। আবার আমি যদি আপনাকে আরেকটু বলি, এই যে অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুরের বাজারগুলিতেও কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি একেবারে কমে গেছে, যার ফলে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক, ভ্যান চালক, এদের ইনকামের উৎসগুলো কিন্তু কমে যাচ্ছে। আবার আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে এবার শীত 1 থেকে 1.5 মাস হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে আমরা দেখিনি। তাই অনেকে আমরা দেখেছি খড়কুট জ্বালিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও আমি যদি চিকিৎসকদের কথা বলি, তারা আমাকে জানিয়েছেন এই শীতের থেকে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে ঠান্ডা, নিউমোনিয়া, কাশি, জ্বর সহ এই সমস্ত রোগের হাত থেকে বাঁচার জন্য বাড়ির যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ এদের কিন্তু সাবধান থাকার পরামর্শ দিচ্ছে। এছাড়াও আপনাকে আরেকটু বলে রাখি, যেহেতু আর কয়েকদিন পর থেকে স্কুল খুলবে, স্কুলগামী যারা শিক্ষার্থী তখন কিন্তু তাপমাত্রা আরো কমতে পারে। তাই যারা অভিভাবক তারা কিন্তু এক ধরনের চিন্তার মধ্যেই পড়ে গেছে, এই শীতের ফলে তারা ঠিক মতো স্কুলে যেতে পারবে কিনা এটি নিয়েও অভিভাবকরা চিন্তিত। তাই তারা কিন্তু রাত্রি এই ছিল আমার কাছ থেকে মেহেরপুরের শীত পরিস্থিতি সর্বশেষ। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বেড়েছে শীতের তীব্রতা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রতিষ্ঠার 3য় বর্ষে শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 33টি বিভাগ অনুমোদন থাকলেও প্রথম ব্যাচে অস্থায়ী ক্যাম্পাসে 2টি বিভাগে শুরু হচ্ছে পাঠদান। এদিকে স্থায়ী ক্যাম্পাসের জন্য 250 একর জমি নির্ধারণ করা থাকলেও এখনও শুরু হয়নি অধিগ্রহণ প্রক্রিয়া। উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের কৃষি গবেষণা, উৎপাদন ও বিপণনে বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। মোকাররম হোসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান। নীরবতাকে কাছে পেয়ে স্থবিরতাকেই যেন আপন করে নিয়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা আর দুধকুমার। এমন স্থবিরতা যেন এখানকার অর্থনীতিতেও। তাই এখানকার জীবন যেন উপভোগের নয়, কেবল যাপনের। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে এবার যাত্রা শুরু করছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 3য় বর্ষে 2টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টি। আমরা নতুন আসছি, অনেকটা সহযোগিতা করেছে আমাদেরকে, এটাই আমার অনেক ভালো লেগেছে। কুড়িগ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি নির্ভর হওয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় পাচ্ছে বাড়তি গুরুত্ব। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ইকোনমিক জোন এবং আমাদের ভবিষ্যতে ব্রহ্মপুত্র নদীর উপর যদি ব্রিজ হয়,
এবং আরও একটা ব্রিজ আমাদের তিস্তা নদীর উপর হয়েছে, এবং সব কিছু মিলে আমরা মনে করি যে আমাদের কুড়িগ্রামের কৃষির যেটি উৎপাদন সেটি সর্বক্ষেত্রে বৃদ্ধি পাবে। এরই মধ্যে অস্থায়ী ক্যাম্পাসে কৃষি ও মৎস্য অনুষদ বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে কুড়িগ্রামী। কৃষিগুচ্ছের আওতায় প্রথম ব্যাচে ভর্তির সুযোগ পাচ্ছেন ৮০ জন শিক্ষার্থী। প্রস্তুত করা হয়েছে ক্লাসরুম, ল্যাব আর আবাসনের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৩টি বিভাগের অনুমোদন থাকলেও সবগুলো বিভাগ চালু করতে দরকার স্থায়ী ক্যাম্পাস। এছাড়া স্বল্প জনবল আর অবকাঠামোগত অপ্রতুলতাও আছে। অত্র অঞ্চলের কৃষির সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং বিশ্বমানের রিসার্চ করে এই অঞ্চলে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন করা যায় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর জাকির হোসেন একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করে গিয়েছেন সমঝোতা চুক্তি। এর মাধ্যমে কুড়িগ্রামের শিক্ষার্থীরা ইন্টার্ন সহ উচ্চশিক্ষার সুযোগ পাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম সারির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। আর গবেষণার মূল ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে জেলার ৪৫,০০০ হেক্টর চর কৃষি জমি ও ২৫,০০০ হেক্টর জলাশয়। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন কুড়িগ্রামের সদর উপজেলার নালিয়ার দোলায় নির্ধারিত এই ২৫০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস পাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কথায় বলে কুড়িগ্রামের পথে ঘাটে দারিদ্রতা এবং দুর্ভোগ হাত ধরাধরি করে হাঁটে। কিন্তু কুড়িগ্রামের কৃষিজমি, খালবিল, জলাশয় কিংবা নদীর চরে পরিকল্পিতভাবে কৃষি উৎপাদন করা গেলে এটি হতে পারত কৃষি বিপণন, উৎপাদন এবং কৃষি রপ্তানির একটি বড় হাব। সেই সম্ভাবনায় আশার আলো হয়ে দেখা দিতে পারে সদ্য স্থাপিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তবে জন্য কুড়িগ্রামের মানুষকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ এখানে ২৫০ একর জমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করা হলেও এখনও হয়নি অর্থ ছাড়। কুড়িগ্রাম থেকে মোকাররম হোসাইন, এখন। কৃষিখাতে বাজেট বাড়লেও নরসিংদীতে বছর বছর কমছে কৃষক। এক যুগে জেলায় ১২ মাসি বা পেশাদার কৃষক কমেছে লক্ষাধিক। কৃষি প্রধান এই দেশে কেন কমছে কৃষক, এই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন রাকিবুল ইসলাম। ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। নরসিংদীর শিবপুরের বিলপাড়ের কৃষক রাজু মিয়া পারিবারিকভাবে কয়েক প্রজন্ম ধরে কৃষির সাথে সম্পৃক্ত। তবে তার সন্তানসহ পরিবারের কেউই এখন কৃষিকে পেশা হিসেবে নিতে চান না। রাজু মিয়া কৃষিকাজ ছেড়ে দিলে কৃষি কিংবা কৃষক এই শব্দটি তার পরিবার থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কেন কৃষিতে এত অনীহা? জিনিসপত্রের দাম বেশি, আমরা জমিতে চাষ করে তুলি, ঠিক আছে, তুলল আমনে গিয়ে আমরা এটা একটা বেশ একটা লাভ মন যাইতারি না। রাজু মিয়ার মতো অবস্থা জেলার বাকি কৃষকদেরও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ২০১৮ সালের জরিপে জেলায় পেশাদার কৃষক ছিল ৩,৪০,৯৭০ জন। ২০১৮ সালের আগে ও পরের কোনো পরিসংখ্যান দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে বর্তমানে জেলায় কৃষকের সংখ্যা ৩ লাখের কম, এক যুগ আগে যা ছিল ৪ লাখের বেশি। সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি খাতে নির্ভরশীল পরিবারে খাদ্য নিরাপত্তাহীনতা, আয়ের বৈষম্য, কৃষি যান্ত্রিকীকরণের কারণে কাজের ক্ষেত্র কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে কৃষি পেশা ছাড়ছে মানুষ। সার কীটনাশকের বাড়তি দামও মরার উপর খাড়ার ঘা। সারা কিনতে বা ক্ষয় খরচ করে ৫ টাকা পরে বেতন লাগে না, বাজারে ৬ টাকা ৭ টাকা। কৃষিকাজ করে শান্তি হইতেছি না। সার, হসপিট, পটাশ ইত্যাদি তুলনায় গিয়া কৃষিকাজও কিছু খাই না। কি নরম খালি খাইয়া যাওয়া যায়। মনে করেন বর্তমান যে একটা আয় করবো না, ফলাফান লেখাপড়া করাইবো, এই সমস্ত কিন্তু বাও নাই গিয়া। কৃষিকাজ ছেড়ে কেউ পাড়ি জমাচ্ছেন প্রবাসে, কেউ হচ্ছেন গার্মেন্টস কর্মী কিংবা রিক্সা চালক। নরসিংদী জেলার কৃষক ও কৃষি উন্নয়নে বছরে গড়ে কত টাকা ব্যয় হয় তা জানাতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে চলতি অর্থ বছরে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে সম্মিলিতভাবে বাজেট ধরা হয়েছে ৩৮,২৫৯ কোটি টাকা, যা বিগত বাজেটের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। বাজেট বাড়লেও কেন কমছে কৃষক, এমন প্রশ্নের স্পষ্ট উত্তর নেই কৃষি কর্মকর্তাদের কাছে। তবে কৃষক কমছে এটা স্বীকার করে জানালেন উৎপাদন বৃদ্ধির কথা। কৃষি জমি যেহেতু আছে, কৃষক তো একবারে হারিয়ে যাবে না। হ্যাঁ, আমাদের একটা বলবো যে আমরা একটা ফরম্যাট হয়তো চেঞ্জ হবে। আগে কৃষক যেভাবে চাষাবাদ করতো সেভাবে হয়তো করবে না। আধুনিক প্রযুক্তি ও আধুনিক যে কলা কৌশল, আধুনিক জাত ব্যবহার করবে।
বিবিএসের শ্রমশক্তি জরিপের তথ্য মতে বছরে পুরো দেশে প্রায় 15 লাখ মানুষ কৃষি পেশা ছেড়েছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের লবণ চাষিরা। উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতেই অপ্রত্যাশিত দরপতনে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় চাষিরা। এর সাথে যুক্ত হয়েছে লবণ আমদানি নিয়ে বাড়তি চিন্তা। এমন পরিস্থিতির মধ্যেই দেশের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের লক্ষ্য লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের লক্ষ্য পূরণ হলে এ মৌসুমে 1,900 কোটি টাকার লবণ বিক্রি হবে। কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিস্তৃত লবণের মাঠ, যেখানে সমুদ্রের লবণাক্ত পানি রোদে শুকিয়ে পরিণত হচ্ছে লবণে। মাঠে পলিথিনের উপর জমাট বাঁধা লবণ সংগ্রহ করছেন শ্রমিকরা। পরে মাঠে স্তূপ করে রাখা সেই লবণ তোলা হচ্ছে ট্রাকে কিংবা নদীতে অপেক্ষমান নৌকায়। পরবর্তীতে অপরিশোধিত এসব লবণ কারখানায় পরিশোধনের পর যাবে দেশের বিভিন্ন স্থানে। কক্সবাজারের ইসলামপুর লবণ শিল্প এলাকার একদিকে যখন মাঠ থেকে লবণ তোলার ব্যস্ততা, তখন উল্টো চিত্রও চোখে পড়ে। এখনও অনেক জায়গায় সদ্য লবণের মাঠ তৈরিতে নেমেছেন শ্রমিকরা। চলছে মাঠ সমানের কাজ। বর্তমান যেটা রেট আছে এটা কিছুতেই পোষাবে না, যেহেতু আমরা যেগুলা এই শ্বাস করার জন্য এই লেবার রাখছি, এগুলো 6 মাসের জন্য একটা লেবারের দাম 1.5 লক্ষ টাকা। এখন লবণ 400 টাকা 300 টাকা এরকম লবণ বিক্রি হচ্ছে। যখন 2-3 মাস পরে যখন লবণ উঠবে তখন একটু দাম বাড়বে আশা করি। 800 টাকা আর নফুসাই কে কানির মাঝে 1 লক্ষ টাকা খরচ হয়, দুখানির মাঝে 2 লক্ষ টাকা, 5 কানির মাঝে 5 লক্ষ টাকা। এ কারণে লবণ চাষের দাম জমিনের দাম বাড়ি দনে আর ফুসানি বাড়ি। কিন্তু যারা আগেভাগেই উৎপাদনে নেমেছেন, অপ্রত্যাশিত দর পতনে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গত মৌসুমে কারখানায় প্রতিমন লবণ 450 থেকে 500 টাকায় বিক্রি হলেও এবার তা নেমেছে 300 থেকে 350 টাকায়। এখন তো মনে করেন সিজন একটু ডাল, এখন তো লবণ উৎপাদন শুরু। এই পরিস্থিতি থাকলে তাহলে চাষিরা লসে পড়লে এই লবণ উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় একটা কি দশ নামে আসবে। দেশের মোট চাহিদার 90%-এরও বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়। কক্সবাজারের 9 উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় 40,000 চাষি লবণ উৎপাদনে জড়িত। তাদের লবণ চাষে সহায়তা করতে সহজ শর্তে ঋণ সহায়তা সহ সব ধরনের সহায়তা দিচ্ছে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। এখন প্রান্তিক চাষিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেক চাষিদেরকে মাথাপিছু 50,000 টাকা করে ঋণ প্রদান করি একদম সহজ শর্তে 5% ইন্টারেস্টে। এবং এর বাইরেও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সব তফসিলভুক্ত ব্যাংকগুলো থেকেও ঋণের ব্যবস্থা করা হয়েছে, যে কৃষি ঋণ যেটা 4% রেয়াতি সুদে, সেখানেও কৃষি পণ্য হিসেবে লবণকে ট্রিট করে চাষিদের জন্য একর প্রতি 1,53,000 টাকা করে ঋণের ব্যবস্থা করা হয়েছে। দেশের 63 বছরের ইতিহাসে গত মৌসুমে সর্বোচ্চ প্রায় 24 লাখ টন লবণ উৎপাদন হয়। চলতি মৌসুমে রেকর্ড 26 লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 1,900 কোটি টাকা। এখন কক্সবাজার। মাগুরায় নিয়ম না মেনেই ফসলি জমিতে তৈরি করা হয়েছে কার্বনের কারখানা। পাটকাঠি পোড়ানোয় সৃষ্টি হচ্ছে কালো ধোঁয়া। এতে দেখা দিয়েছে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি কাশি সহ নানা রোগ। এ অবস্থায় দ্রুত কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। একাধিকবার পরিবেশ অধিদপ্তর থেকে কারখানাটি বন্ধ করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। বিশ্বজিৎ বাপির তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। মাগুরার শ্রীপুর উপজেলার নাকল বড়িয়ালদহ মাঠ। বিভিন্ন পরিবহনে করে আসছে পাটকাঠি, স্তূপ করে রাখা হচ্ছে মাঠেরই একপাশে। এগুলো চুল্লিতে ফেলে তৈরি করা হয় ছাই, যা ব্যবহার হয় কার্বন হিসেবে। পরে তা বস্তায় ভরে রপ্তানি করা হয় বিদেশে। তবে স্থানীয়দের অভিযোগ, পুরো এই কার্যক্রমে মানা হয় না বিধিনিষেধ। পাটকাঠির কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, এলাকায় বাড়ছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগ। ছায়ের কারণে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। প্রচুর ধুমোয় গন্ধে থাকা যায় না, ফসলের ক্ষতি হয়। এই শ্বাসকষ্ট যারা আছে তারা থাকতে পারে না। ছায়ের ফ্যাক্টরির জন্য আমাদের ধানের যেসব আবাদি জমি এটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কারখানা বন্ধের দাবিতে একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি হলেও মেলেনি প্রতিকার। একাধিকবার পরিবেশ অধিদপ্তর থেকে এসে কারখানাটি বন্ধ করা হলেও কিছুদিন পর আবারও চালু হয়ে যাচ্ছে। এ অবস্থায় স্থায়ী সমাধান চান স্থানীয়রা। ছোট ছোট শিশু যা এলাকায় আছে এদের জীবনও বিপন্ন। এরা দেখা যাচ্ছে কি যে কুয়াশার ভিতরে সাইড ধোয়ায় এদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এখানে শিশুদের এবং বৃদ্ধদের এদের প্রায় নেবুলাইজ করতে হয়, কারণ কি শ্বাসকষ্ট ভোগে। বিশেষজ্ঞরা বলছেন এসব ছাই রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হলেও পরিবেশের উপর তা বিরূপ প্রভাব ফেলে। তাই এসব ছাই পরিবেশের সাথে মিশে প্রকৃতিতে বাড়ছে কার্বনের মাত্রা, গরম হচ্ছে তাপমাত্রা। পাটকাঠি দহনের ফলে যে কার্বনগুলো আমরা সংগ্রহ করে বিদেশে হয়তো বা রপ্তানি করা হয়, এই রপ্তানির ফলে কিছু বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি ঠিকই, কিন্তু এটা আমাদের জন্য বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা বৈদেশিক মুদ্রা আসলেও আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এ অবস্থায় শিগগিরই কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। এখন মাগুরা। গত 3 দশকেও আধুনিকায়তার ছোঁয়া লাগেনি ঝালকাঠির বাস টার্মিনালে। বর্ষায় কাদা পানি আর শীতে ধুলাবালিতে ভোগান্তিতে যাত্রীরা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। আলামিন তালুকদারের প্রতিবেদন। 1998 সালে ঝালকাঠি পৌরসভার 1 একর জমিতে স্থাপন করা হয় জেলা বাস টার্মিনাল। যুগের পর যুগ পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালে। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধুলোবালিতে একাকার বাস স্ট্যান্ড এলাকা। খানাখন্দে ভরা টার্মিনালে বর্ষায় চরম ভোগান্তি হয় যাত্রীদের। টার্মিনাল চত্বরে পানি জমে যাওয়ায় বাস থামাতেও পড়তে হয় নানা সমস্যায়। অভ্যন্তরীণ 8টি রুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে 22টি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে এই টার্মিনাল থেকে। প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার বাস টার্মিনালের এই বেহাল দশায় ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বাস টার্মিনালে কোনো যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি খায়। বাসে দিনকার পোল্ট্রি খেয়েছে, অটো 5-6টা পোল্ট্রি খেয়েছে। বাস স্ট্যান্ড হোক আর প্লাস আমাদের এই যে পাবলিক টয়লেটের যে সমস্যাটা, এটাও যাতে সমাধান হোক, কর্তৃপক্ষ এটা সমাধান করে দিলে আমরা উপকৃত হব। পৌরসভা প্রশাসন বলছে আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। যে আমাদের একটি প্রকল্প রয়েছে সিটিসিআরপি প্রকল্পে, ওখানে আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। দেশের বিভিন্ন জেলায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলেও পিছিয়ে ঝালকাঠি। যাত্রী ভোগান্তি বিবেচনায় দ্রুত পদক্ষেপের তাগিদ এলাকাবাসীর। এখন ঝালকাঠি। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মালয়েশিয়ার সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সুযোগ শেষ হবে আগামী 31 ডিসেম্বর। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শুধুমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরারের সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন 1,86,000-এরও বেশি বিদেশি নাগরিক। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদন। মালয়েশিয়ায় অবস্থানরত ভিনদেশি অবৈধ নাগরিকদের প্রত্যাবাসনের সময় শেষ হবে আগামী 31 ডিসেম্বর। মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন 2,16,000-এরও বেশি বিদেশি। নিবন্ধিত বাংলাদেশির সংখ্যা 31,000 ছাড়িয়েছে। অভিবাসন বিভাগের তথ্য মতে এখনো পর্যন্ত মালয়েশিয়া ছেড়েছেন প্রায় 2 লাখ নিবন্ধিত বিদেশি নাগরিক। তবে সাধারণ ক্ষমার এ সুযোগ নিতে শেষ পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 31 ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টারের সেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে। সাধারণ ক্ষমার অধীনে কোনো রকম বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নামমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ নিচ্ছেন বাংলাদেশিরাও। যে দলে আছেন অর্থনৈতিক মুক্তির আশায় মালয়েশিয়া আসা বহু নতুন প্রবাসী, যাদের অধিকাংশই দালাল চক্রের প্রতারণার শিকার। এছাড়াও দীর্ঘদিন কর্মহীন থাকায় দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই তাদের কাছে। 11 মাসের মধ্যে মোটে আমি 8 মাস কাজ করছি, 3 মাস হলো আমি বসে আছি, যে একটা কাজও আমার মিলতেছে না। কোম্পানি কাজের মধ্যে জুলুম করে অনেক, এই কারণে আমি চলে যেতেছি। মনে করেন যে 8 ঘন্টা বেসিক করার পরে আমাকে 2 ঘন্টা ফ্রি খাটায় নেয় আর কি।
এদিকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ধরতে অভিযান আরও জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিদিনই মালয়েশিয়ার কোথাও না কোথাও চলছে তল্লাশি, এতে আটক হচ্ছেন বাংলাদেশিরাও। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 15,000-এর বেশি অভিযানে 35,000-এর বেশি ভিনদেশি অবৈধ নাগরিককে আটকের তথ্য দিয়েছে অভিবাসন বিভাগ। যদিও অন্য উপায় না থাকায় ঝুঁকি নিয়ে দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। একটা অবৈধ লোক দেশে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রত্যেকটা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট টোটালি ক্লোজ, যার কারণে নতুন কোনো প্রবাসী দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। অনেকের কাছে টাকা নাই, এখন ওরাও চাইতেছে যে না যায়, যদি সামনে কোনো একটা সুযোগ কাজে লাগাইতে পারে বা সুযোগ দেয় তাইলে ভিসা করবে, ভিসা করে এখানে থাকবে। আর যারা নিয়ম মেনেই মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের অনেকেরই অভিযোগ অস্বাস্থ্যকর আবাসন, নির্যাতন ও বেতন ভাতার জটিলতা নিয়ে। 3 মাসের বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি হাই কমিশনে আসেন অর্ধশতাধিক বাংলাদেশি, যা সমাধানে কাজ করছেন সংশ্লিষ্টরা। আরও চাঞ্চল্যকর তথ্য, ক্লাংয়ের একটি কারখানায় বাংলাদেশিদের বকেয়া বেতনের পরিমাণ প্রায় 2,24 লাখ টাকা। এখন মালয়েশিয়া। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল ইগোর কিরিলোভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। প্রতিক্রিয়ায় কিয়েভকে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি মস্কোর। উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের পাশাপাশি বিজ্ঞানী ও কেমিস্টদের নিরাপত্তা বাড়াতে রুশ পার্লামেন্টে সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের বিশেষ কমিটি। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কুরস্কের সাফল্যের পর রুশ ভূখণ্ডে গুপ্ত হামলা চালিয়ে রাশিয়া সহ পুরো পৃথিবীকে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে কিয়েভ। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। মঙ্গলবার সকালে রাশিয়ার মস্কোয় এক সহকারীকে নিয়ে নিজের আবাসিক ভবন থেকে বের হচ্ছিলেন রুশ পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভ। গাড়িতে উঠবেন ঠিক আগ মুহূর্তে আচমকা এক বিস্ফোরণ। ঘটনাস্থলেই সহকারী সহ নিহত রুশ প্রতিরক্ষা বিভাগের এই হাই প্রোফাইল জেনারেল। হামলার পর প্রকাশিত ড্যাশক্যাম ভিডিও পর্যবেক্ষণ ও প্রাথমিক তদন্তের পর মস্কোর গোয়েন্দা বিভাগ জানায়, গাড়ির পাশে পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটারে আগে থেকেই রাখা ছিল 300 গ্রাম ওজনের বিস্ফোরক। মূল ঘটনাস্থলের দূর থেকে ঘটানো এই পূর্ব পরিকল্পিত গুপ্ত হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন বা SBU। এমনকি এই গুপ্ত হত্যার আগের দিন টেলিগ্রাম পোস্টে কিয়েভের সিকিউরিটি সার্ভিস দাবি করে, নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় সেনাদের হত্যার পেছনে জেনারেল কিরিলোভ পরোক্ষভাবে জড়িত ছিলেন। রুশ জেনারেল ও তার সহকর্মী নিহত হওয়ার পর এ ঘটনার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে মস্কো। ভিন্ন এক প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরিলোভ নির্ভীক যোদ্ধার মতো মাতৃভূমির জন্য লড়েছেন। আর কিয়েভকে হুঁশিয়ারি দিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট ও সিকিউরিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেবে মস্কো। Сегодня в результате теракта погиб наш коллега и наш товарищ Игорь Анатольевич Кириллов. Он был военачальником, преданным и своему долгу и присяге. রুশ গণমাধ্যম আরটির তথ্য বলছে, ক্রেমলিনের ধারণাই ছিল না ইউক্রেন এমন পরিকল্পিত গুপ্ত হামলা চালাতে পারে। ইউক্রেনীয় সংবাদ সংস্থার দাবি, মস্কো কিয়েভের ওপর আগ্রাসন শুরুর পর এই প্রথম হাই প্রোফাইল কোনো সেনা কর্মকর্তাকে সরানোর পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত করল জেলেনস্কির গোয়েন্দা বিভাগ। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কুর্স্কের সাফল্যের পর রুশ ভূখণ্ডে গুপ্ত হামলা চালিয়ে রাশিয়া সহ পুরো পৃথিবীকে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে কিয়েভ। যুদ্ধের পরিণতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, এই হামলার পর তার টনক নড়বে। Message sent by Ukraine to Russia and the whole world, and the message is that we can do it. We can assassinate senior important figures within the Russian political and military establishment just 4 miles east of the Kremlin. রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার আনুষ্ঠানিক কোনো বিবৃতি গণমাধ্যমে প্রচার না হলেও ক্রেমলিন সূত্রের বরাতে বিবিসি জানায়, মুখ্য সচিবদের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর জাকারোভা মন্তব্য করেন, বিশ্বজুড়ে রাশিয়ার প্রতিপক্ষ ছড়িয়ে আছে। যদিও বিশ্লেষকদের দাবি, রুশ ভূখণ্ডে কোনো হামলা হলে মস্কো বরাবরই এই একই বিবৃতি দিয়ে থাকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আবারও দেশের ভেতরের খবর। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে ঘিরে হয়েছে আহত অন্তত 1/2 মুসল্লি। তাদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যা থেকে সাদ অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশ ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারা বসায় জোবায়ের অনুসারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে বাস ট্রাক যোগে আসতে থাকে। মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সাদ অনুসারীদের গাড়ি আটকে দেয় জোবায়েরপন্থীরা। এক পর্যায়ে রাত 2:30টার দিকে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের 2 জন নিহত ও অন্তত অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সাবেক ফর্মুলা 1 পরিচালক বার্ন এক্লেস্টন প্রায় $400 মিলিয়ন সমমূল্যে গাড়ি বিক্রি করেছেন। তার রয়েছে ফর্মুলা 1 ইতিহাসের দুর্লভ বিশাল গাড়ি বহর। ফেরারির প্রথম ফর্মুলা 1 গাড়ি থেকে শুরু করে ব্রাভামের ফ্যান ফেভারিট গর্জন মারি অটোমোটিভের গাড়িও আছে তার এই তালিকায়। ইউনিক ডিজাইন ও চ্যাম্পিয়নশিপ জেতা প্রায় 70টি গাড়ি প্রস্তুত হচ্ছে বিক্রির জন্য। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। 2017 সালে $4.6 বিলিয়ন লিবার্টি মিডিয়া কিনে নেওয়ার আগ পর্যন্ত বার্নার্ড চার্লস ছিলেন ফর্মুলা 1-এর অবিসংবাদিত রাজা। ছোটখাটো ধরনের এক্লেস্টন কয়েক বছর ধরে খেলাধুলায় এক বিশাল ব্যক্তিত্ব। বর্তমান বাজারে ফর্মুলা 1-কে $1 বিলিয়ন বিশাল মার্কেটে পরিণত করার অন্যতম কারিগরও তিনি। রেসিং কার সংগ্রহে এক্লেস্টনের তুলনা তিনি নিজেই। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন এই বিখ্যাত গাড়িগুলোর বিক্রির ব্যাপারে। যুক্তরাজ্যের ডার্বিশায়ারের একজন বিশেষজ্ঞ ডিলার টম হার্টলি জুনিয়রের সহায়তায় বিক্রি হবে গ্র্যান্ড প্রিক্সে ব্যবহৃত 69টি গাড়ি। হার্টলির সাথে এক্লেস্টনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। 1957 সালে টেস্টারোসা সহ অসংখ্য বিখ্যাত গাড়ির বিক্রি ডিল পরিচালনা করেছিলেন টম। গাড়িগুলো আনুমানিক মূল্য ধার্য করা হয়েছে $400 মিলিয়ন, যেগুলো আগে কখনো বিক্রি হয়নি। 1970-80 দশকে বিক্রির জন্য নির্ধারিত গাড়িগুলোর মধ্যে ফ্যানদের পছন্দের তালিকায় সবার উপরে গর্ডন মারের ডিজাইন করা BT46। জিএমএ T50 গাড়ি যেন BT46-এর ডিএনএ। একই প্রযুক্তি চ্যাপারেল ও ম্যাকমোর্টি স্পিয়ারলিংয়ে দারুণ প্রভাব ফেলছে। BT46 1978 সালে সুইডিশ গ্র্যান্ড প্রিক্সে 30 সেকেন্ডের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হয়। ফ্যানদের জন্য সুযোগ থাকছে গাড়িটি নিজের করে নেওয়ার। এছাড়া উল্লেখযোগ্য গাড়ির মধ্যে আছে 2002 ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপে ব্যবহৃত মাইকেল শুমাকারের F2002 এবং ডিনো 246, যেটি ব্যবহার করে 1958 সালে চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন মাইক হথর্ন। এই গাড়ির আরও একটি বিশেষত্ব, এটি টানা 3 সিজনে ব্যবহৃত হয়, যা ছিল ফর্মুলা 1-এ ব্যবহৃত সর্বশেষ ফ্রন্ট ইঞ্জিন গাড়ি। এই তালিকায় আছে 1958 সালে প্রথম কনস্ট্রাক্টর চ্যাম্পিয়নশিপ জেতা VW10 গাড়ি। ফর্মুলা 1 জেতা প্রথম ব্রিটিশ গাড়ি ছিল এটি। ব্রাহামের গাড়িগুলোর অর্ধেকই কখনো বিক্রির জন্য নিলামে ওঠেনি, যে গাড়িগুলো ব্যবহার করেছেন বিখ্যাত রেসার পিকে ও সেনা। কোনো নিলামে না তুলে প্রাইভেট ডিল ব্রোকার টম হার্টলির সহায়তায় গাড়িগুলো বিক্রি করতে চান এক্লেস্টন। মূলত এই দুর্লভ গাড়িগুলো মানুষের সামনে আনা কিংবা ভবিষ্যতে জাদুঘরে উন্মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন ফর্মুলা 1-এর সাবেক বস বার্নার্ড চার্লস এক্লেস্টন। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন বাজার। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিন মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা। মালয়েশিয়ায় চলতি মাসেই শেষ হচ্ছে জরিমানা দিয়ে অবৈধদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগাচ্ছেন বাংলাদেশিরাও। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।